দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে। আমি পান্থ রহমান। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা নিয়মিত আলোচনা করে থাকি বিষয়ভিত্তিক ইস্যুগুলো নিয়ে। 28 বছরের অচলায়তন ভেঙে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের আজকের আলোচনার বিষয় ঐতিহ্যের ডাকসু, বর্তমান ছাত্র রাজনীতি। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন ডাক্তার মুস্তাক হোসেন, সাবেক ডাকসুর জিএস, সঙ্গে আছেন লিটন নন্দী, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আছেন সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি চ্যানেলের পর্দার পাশাপাশি চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হয়। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের মতামত জানাতে যেটি করতে হবে, লগ ইন করতে হবে facebook.com/channelai online এই ঠিকানায়। যে কথাটি বলছিলাম যে প্রায় 28 বছর ডাকসুর নির্বাচন হয় না এবং 28 বছরের এই অচলায়তন ভেঙে শেষ পর্যন্ত ডাকসুর নির্বাচন হতে যাচ্ছে। 1990 সালের 6 জুন রাষ্ট্রপতি, সেই সময় রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তার আমলে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল। আমরা যদি আপনার কাছ থেকে একটু আসতে চাই যে সেই সময় ছাত্র রাজনীতি, সেই সময় ডাকসু নির্বাচন এবং এই সময় নতুন করে এই 28 বছর পর ডাকসু নির্বাচন, এই মাঝখানের অনেক বড় একটি গ্যাপ। আপনি কিভাবে দেখছেন নতুন করে এই ছাত্র রাজনীতির যে মোড়, সেই মোড়কে? আমি তো খুবই খুশি হয়েছি যে অনেক বাধা বিপত্তি, অনেক জল্পনা কল্পনা শেষে 28.5 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি তো খুবই আশাবাদী যে 28 বছর ব্যবধানে ছাত্র রাজনীতি নিশ্চয়ই ধরন নতুন হয়েছে। ছাত্রদের মনোভাবেও নিশ্চয়ই 28 বছর আগের মনোভাব নেই। নির্বাচনের, বিশেষ করে নির্বাচনের প্রচারণার নতুন চমক দেখার জন্য আমি অপেক্ষা করছি যে আমাদের সময় যেভাবে আমরা করতাম নিশ্চয়ই নতুন ধরনের হবে। অবশ্য স্বতঃস্ফূর্ততা একই রকম থাকবে বলে আমরা আশা করি। তো 28 বছর পরে হলেও এই মাঝখানের যে ব্যবধানটা, এটা খুবই দুঃখজনক। বিশেষ করে আমাদের প্রজন্মের পরে এটা হয়নি। সেই দুঃখটা, বোধটা চলে গেছে। এখন সব ভালো যা শেষ ভালো তার। যদি আমরা খুব সুন্দরভাবে 11ই মার্চ নির্বাচনটা করতে পাই তাহলে খুবই আমরা খুশি হব এবং আমাদের প্রজন্মে যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন সবাই খুব খুশি হব। লিটন নন্দী, আপনার কাছে যদি আসতে চাই যে আমরা কয়েকদিন ধরে শুনছি নিয়মিত ছাত্র এবং অনিয়মিত ছাত্র কারা ভোট দিতে পারবেন, কারা ভোট দিতে পারবেন না, এই নিয়ে এখনো এক ধরনের সংশয় আছে। আপনারা বিষয়টিকে কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে আমরা বিষয়টিকে এভাবেই দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং আমরা এই সংজ্ঞাটা নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। সর্বশেষ আমার সঙ্গে তোফায়েল ভাইয়ের সঙ্গে কথা আছে, ডাকসুর 69-এর গণঅভ্যুত্থানের নেতা যে ছিলেন। একটি টকশোর মধ্য দিয়ে তার সঙ্গে আমার প্রশ্নটা হয়। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ছাত্রত্বের যে ক্রাইটেরিয়াটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন নিয়মিত অনিয়মিত অনেক ধরনের ডিবেট আছে। এখন এই ডিবেটটা আসলে সামনে এসেছে কেন আর কি? এটার অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এখানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়টা অনেকটা বাণিজ্যিক মোড়কে চলে গেছে। যদি আমি একটা উদাহরণ দিই, 1960 সালে IB-এর MBA শুরু হয়েছে। তখন থেকে কিন্তু তারা ডাকসুর ভোটার, প্রার্থী হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এবং আমি যদি পরিসংখ্যান দেখাই, আজ থেকে ঠিক 12 বছর পূর্বে IB-এর MBA করতে সেখানে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার ফি 8 থেকে 10,000 টাকা লাগতো। সেই IB-এর MBA এখন করতে গত বছর যে ব্যাচটি গিয়েছে সে তাদের করতে লাগে 75,000 টাকা। আচ্ছা। আর বর্তমানে যে ব্যাচটি রানিং রয়েছে তাদের প্রায় 1,10,000 টাকা লাগে। দেখেন, একই ব্যাচ। একটা সময় 10 বছর আগে যেটি ছিল একদম রেগুলার ফি, আজকে সেটিকে করা হয়েছে 1,10,000 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীনতম মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্সের থিওরিটিক্যাল ফিজিক্স, এই মাস্টার্সগুলো কিন্তু আজ থেকে 10-12 বছর আগে একদম রেগুলার ফি 6 থেকে 10,000 টাকার মধ্য দিয়ে পাবলিক ফাইন্যান্স একজন করতে পারতো। সেই একই লাইব্রেরি সায়েন্সের মাস্টার্স এখন প্রায় 1.25 লক্ষ টাকা লাগছে। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তার এই যে একবেলা পাবলিক একবেলা প্রাইভেট, মানে এই যে নীতিতে যাওয়ার ফলে যেটি হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে তার পাবলিক চরিত্র হারিয়ে এক ধরনের কর্পোরেট চরিত্র ধারণ করেছে। কিন্তু তারপরেও যদি আমরা এই জায়গাটাই আসতে চাই, যে যদি ওই প্রশ্নটা আসতে চাই, ওই প্রশ্নে আসছি আমি, যে আপনার ওখানে এই জন্য এক ধরনের ছাত্রদের মাঝে দ্বিধা কাজ করছে। শিক্ষকরা যতটা না তারা হচ্ছে রেগুলার, মানে একদম পাঠদানে আগ্রহী, তার চেয়ে বেশি তারা হচ্ছে ওই প্রাইভেট অংশে। আমরা এই জায়গাটা ফিরছি, যদি একটু সাদ্দামের কাছ থেকে হয়ে আসি, যে সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে ডাকসুর গঠনতন্ত্রের পরিবর্তনের প্রয়োজন হয়েছে? আমরা শুনছিলামও যে ডাকসুর হয়তো গঠনতন্ত্রের পরিবর্তন বা পরিমার্জনের একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা লিটন নন্দীর কথা শুনছিলাম এবং তারা পরিবেশ পরিষদের বৈঠকে বলেছে তাত্ত্বিকভাবে যে ছাত্রত্বের কোনো সার্বজনীন সংজ্ঞা নেই এবং এই প্রস্তাব উত্থাপন করেছে যারা হল সংসদ ফি দিতে পারে, বিশ্ববিদ্যালয় সংসদের ফি দেয়, তাদেরকেও তারা ভোট দানের অধিকার এবং প্রার্থিতা হওয়ার অধিকার
রয়েছে বলে তারা দাবি জানিয়েছে। এবং আমরা সবচেয়ে অবাক হয়ে লক্ষ্য করেছি সেটি হচ্ছে তারা সেখানে সান্ধ্যকালীন কোর্সকে এক ধরনের বৈধতা দিয়েছে। তারা মুখে মুখে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে কথা বলে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্র রক্ষার কথা বলে, কিন্তু নির্বাচনের স্বার্থে নিজেদের নেতৃত্বকে নিরাপদ করার স্বার্থে ভোটের রাজনীতি করার জন্য তারা এখানে সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদেরও ভোটার এবং প্রার্থিতা করার কথা বলেছে। এটা যেন গানের ভাষায় বলতে গেলে তুমি আর নেই সে তুমি। ছাত্র ইউনিয়ন যুগে যুগে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে কথা বলছে, অথচ পরিবেশ পরিষদের বৈঠকে আমরা গিয়ে দেখি যে উল্টো সুরে কথা বলছে। এখানে আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে সুস্পষ্ট। আমরা সেটি বলেছি, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের স্বার্থে ছাত্রলীগ সংগঠন হিসেবে যে কোনো ছাড় দিতে প্রস্তুত, এবং সেই সিদ্ধান্তটি অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত রয়েছে তাদেরই ডাকসু নির্বাচনে প্রার্থী এবং ভোটার হওয়ার বিষয়টি বর্তমান গঠনতন্ত্রে রয়েছে। কিন্তু আমরা বলেছি যে যেহেতু দীর্ঘ 28 বছর ধরে নির্বাচন হয়নি, সেক্ষেত্রে নিয়মিত ছাত্রত্বের বিষয়টি যদি বিশ্ববিদ্যালয় শিথিল করে ডাকসু নির্বাচনের বৃহত্তর স্বার্থে, তো সেটিকেও আমরা স্বাগত জানাই। সেটিকেও অবশ্যই আমি যদি আপনাকে সূত্র ধরিয়ে দেই, যদি গঠনতন্ত্রে এরকম পরিবর্তন আনা হয় যে অনিয়মিত ছাত্ররা, মানে যেটি আপনি বলছেন যে বাণিজ্যিক ভাবে যারা এসছে তাদেরকে যদি ইনক্লুড করা হয়, তাহলে কি আপনারা মানবেন? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কখনো মেনে নেবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় বলে এসেছে মেধার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠদান এবং পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ার আকাঙ্ক্ষা রাখে। এবং সেটি যদি আমরা বলছি যে 28 বছরের বাস্তবতাকে সামনে রেখে একটি নমনীয় নীতিতে আমরা যেতে পারি, কিন্তু আমাদের চূড়ান্তভাবে অবশ্যই স্নাতক এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে হবে। ডাকসু নির্বাচন করার বৃহত্তর স্বার্থে আমরা বলছি যে আপনারা যদি ছাত্রত্বের বিষয়টি শিথিল করেন এবং সেটিকে আরও কয়েকটি শর্ত আপনারা জুড়ে দিতে পারেন, আপনারা একটি বয়সের ফ্রেম জুড়ে দিতে পারেন এবং নির্দিষ্ট সেশন যদি বেঁধে দেন, সেটিকেও আমরা স্বাগত জানাই। এখন ডাকসু নির্বাচন করতে হবে, এজন্য ওই দিন ছাত্রদলও প্রস্তাব দিয়েছে, তাদের কাছে নাকি কোনো আপত্তি নেই 40-45 বছর বয়সের ছাত্র নেতারা নির্বাচন করলে তাদের কাছে নাকি কোনো আপত্তি নেই। কিন্তু আমরা বলেছি ডাকসু নির্বাচনকে কখনোই বয়স্কদের ক্লাবে পরিণত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকড়ায় পরিণত হবে, সেটা আমরা ছাত্রলীগ কখনোই চাই না। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষাটাকে আমাদের গুরুত্বপূর্ণ করতে হবে। ঠিক, আমি যদি একটু এই প্রসঙ্গে আমি একটু বলে আসি, কারণ ওইটা একটু গুরুত্ব মিসইন্টারপ্রিট করা হয়েছে যে পরিবেশ পরিষদের সভাতে আমাদের যে আলোচনাটি হয়েছে সেখানে কখনোই সান্ধ্য কোর্সের ব্যাপারে আমাদের মতামতকে আমরাই বলেছি। আমি যখন প্রথমে বক্তব্য দিয়েছি যে একটা বিশ্ববিদ্যালয় কখনো একবেলা পাবলিক একবেলা প্রাইভেট নিতে চলতে পারে না, এবং এটা আমরা স্পষ্টত বলেছি যে বিশ্ববিদ্যালয়ের সকল বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত কোর্সগুলোকে বন্ধ করতে হবে, সুস্পষ্টভাবে আমরা বলেছি। এখানে ধরেন সাদ্দাম হোসেন যে কথা বলছেন, আমি যদি মুস্তাক ভাই এখানে আছে, রেগুলার ইরেগুলার সংজ্ঞা যেটি ছিল 90 মানে যতক্ষণ শেষ রিট হয়েছে, যে আপনি পরপর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বার রিয়ার্ডের সিস্টেম ছিল, 3 বার রিয়ার্ডের পরে যদি আপনি পাশ করতে না পারেন তখন বিশেষ পারমিশন নিয়ে পড়া যেত, তখন তারা হি অর শি ওয়াজ কনসিডার্ড এজ ইরেগুলার স্টুডেন্ট। আমি যদি ভুল না করে থাকি এটি রেগুলার ইরেগুলারের সংজ্ঞা ছিল। তো ওই সংজ্ঞায় যদি পড়ে, মানে আমি বলছি যে এই সংজ্ঞার মধ্যে কিন্তু পড়লে আমার ধরেন অনেকের নাম আসছে, সে ছাত্রলীগের ঢাকা সেক্রেটারিও পারবেন কিনা সেটা নিয়ে একটা সংশয় জাগে। আমি বললাম এই যে আমরা এই যে বয়সের কথা আসছে, মানে আমি আমার মতো করে সংজ্ঞা নির্ধারণ করছি 30, সেটা কি ছাত্রলীগের কমিটি ঠিক আছে 2 বছর পর সম্মেলন হচ্ছে আমি 30 করে দিলাম, আমি ইলেকশন করলাম, তাহলে কে এইটাকে করছে? আমি বলছি হ্যাঁ, যদি আপনাকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা বলেছি আমাদের সব রকম প্রস্তুতি রয়েছে, বিশ্ববিদ্যালয় যদি একদম রেগুলার যেটি তারা সংজ্ঞা নির্ধারণ করছে সেটি করতে চাই, আমরা সেটার জন্য প্রস্তুত, সেটিকে আমরা স্বাগত জানাবো। তাহলে একই সঙ্গে আমরা বলেছি যদি বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার দর্শনগত জায়গায় যেটি হয় আর কি, যে আমরা বলেছি যে সকল পাবলিক প্রাইভেট যে কোর্স সেগুলো সবগুলো বন্ধ করতে হবে। প্রাইভেট উদ্দেশ্যে সেটা অবশ্য ভিন্ন বিতর্ক, আমরা যদি সেটি ভিন্ন বিতর্ক, কিন্তু আমি বলছি যে শিক্ষার্থীরা ডাকসুর ফি দেয়, হল ফি দেয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি তাকে কোন নৈতিক জায়গা থেকে আপনি বিবেচনা বাধা দিবেন? আমি যদি সাবেক ছাত্রনেতার কাছে ফিরে আসি, এই মুহূর্তের যে বিষয়টি, 2 দলই বা সব দলই এই ডাকসু নির্বাচনকে সামনে রেখে ছাড় দিতে রাজি আছে, এটা এক ধরনের মানসিকতা, আবার আরেক ধরনের হচ্ছে যে এই ডিবেটটা কিন্তু চলছেই। আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো আমরা আমাদের সময়ের উদাহরণ দিতে পারি। সেই সময় এমফিল পিএইচডি ছাত্রী যারা ছিলেন তারা ভোট দিতে পারতেন, কিন্তু তারা প্রার্থী হতেন না। আচ্ছা, প্রার্থী হওয়ার ছিল না, প্রার্থী হতেন না মানে ছিল না, তাদের গঠনতান্ত্রিক সুযোগ ছিল না। আর যারা সান্ধ্যকালীন কোর্স, তখন এমবিএ কোর্সে যারা চাকরিজীবী তারা পড়তেন, তারা কিন্তু প্রার্থী হতে পারতেন না। আচ্ছা, আর সেটা ভোট দিতে পারতেন? হ্যাঁ, ভোট দিতে পারতেন। এখানে সেটা তো আমাদের সময় হয়েছে। এখন সান্ধ্যকালীন কোর্সে অনেক ছাত্র ভর্তি হচ্ছে এবং তাদের চাকরিজীবী ছাত্র ছাড়াও অন্যরাও ভর্তি হতে পারছে, যারা হয়তো রেগুলার কোর্সে ভর্তি হতে পারছে না, কারণ এখানে টাকাটা অন্যতম মানদণ্ড, সেখানে মেধাটা খুব একটা আসছে না। এক্ষেত্রে আমি বলবো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র সংগঠন একটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্তে আসতে হবে। এখানে
এখানে চুলচেরা বিশ্লেষণ করার ক্ষমতা অন্তত আমার নেই, কারণ আমি ওদের একদম ওই পরিস্থিতিতে আমি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেউ কেউ আইনগত সমস্যার কথা ভাবছেন, যে ডাকসু নির্বাচন বহুদিন পরে হচ্ছে, কারো কারো মনে ডাকসু নির্বাচন না করার যদি কারো দুষ্টু বুদ্ধি থাকে, সে যদি এই বিষয়টা নিয়ে কোনো আদালতের শরণাপন্ন হয়ে নির্বাচনটাকে বন্ধ করে দেয়, কাজে খুবই একটা জটিল বিষয়। কিন্তু আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রীতি এবং নীতি এটা যেমন আছে, আমাদের সময়ের উদাহরণগুলো তারা পর্যালোচনা করে দেখতে পারে। আর একটা হচ্ছে যে এখনকার যে বাস্তবতা ডেফিনেটলি অন্য সময়ের চেয়ে ভিন্ন, এটা মিলিয়ে আমার মনে হয় ছাত্র সংগঠনগুলোর মতামত নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিন্ডিকেট যদি একটা নৈতিক মানদণ্ডের উপর সিদ্ধান্ত নেন, আমার সবাই তারা মেনে নেবে। আমার ধরনের আমরা বুঝতে পেরেছি। আমরা প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একটু ছোট্ট বিরতি নিচ্ছি। মেট্রো সেম টু দ্য পয়েন্টে ফিরে আসছি কিছুক্ষণ পরে। আমরা কিন্তু সেটি বলেছি এবং আমরা পরিবেশ পরিষদের বৈঠকে আসলে আমাদের বিকল্প প্রস্তাবনাগুলো তুলে ধরেছি, যে আমরা এটিও বলেছি যে ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়াটাকে ছাত্রলীগ গৌণ বিষয় মনে করে। ছাত্রলীগের মূল লক্ষ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ফিরে দেয়া, এবং আমরা যেটি বলছি সেটি হচ্ছে নির্বাচনের স্বার্থে, নির্বাচন হওয়াটার স্বার্থে আমরা যে কোনো প্রস্তাব, যৌক্তিক প্রস্তাব, সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রস্তাব মেনে নিতে আমরা রাজি আছি। এবং এজন্যই কিন্তু আমাদের বিকল্পগুলো দেখানো। আজকে যদি নিয়মিত ছাত্রত্বের বিষয়ে আসে, ক্যাম্পাসের বাস্তবতা অনুযায়ী হয়তো ছাত্রলীগ সাংগঠনিক সুবিধা অনেক বেশি লাভ করবে, কিন্তু সেটিকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। নিয়মিত ছাত্রত্বের বিষয়ের বাইরেও যদি সম্মিলিত ছাত্র সংগঠনগুলোর সবার অংশগ্রহণের সাথে যে কোনো নিয়ম বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমোদন করে, আমরা যদি একটু লিটনের কাছে আবার একটু ফিরে যাই, যে ভোটার হালনাগাদ করার একটা ব্যাপার আছে, খুব সামনেই ডাকসু নির্বাচন, যে আলোচনার কথা হচ্ছে, আপনারা আপনাদের মতো বলছেন, অন্য দলগুলোর মতো বলছে, একসঙ্গে বসে কি আপনারা এই বিষয়ে সমাধানে আসতে পারেন কিনা বা উদ্যোগটা নেওয়া হয়েছে? পরিবেশ পরিষদের সভা হয়েছে, সেখানে সকল সংগঠন মতামত দিয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে ডাকসু নির্বাচনটা, এখানে একটা কথা আসছে যে 28 বছর পর হচ্ছে, এখানে একটি বিষয় কিন্তু অনুক্ত থেকে যাচ্ছে। 28 বছরের মধ্যে কিন্তু একাধিকবার ডাকসু নির্বাচনে উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক 4বার তফসিল ঘোষণা করা হয়েছে। তো তফসিল ঘোষণা করার পরেও ডাকসু নির্বাচন কেন করা যায়নি, আজকে বললে খুব একটু অফেন্স শোনাবে। ছাত্রলীগ এবং ছাত্রদল এই দুটি সংগঠনের কারণেই কিন্তু ইতিপূর্বে 4বার ডাক সিলেকশন করা যায়নি। কখনো ছাত্রদল সম্মত হয়েছে, ছাত্রলীগ সম্মত হয়নি। কোনোবার যদি দেখাতে পারেন যেই ছাত্র ইউনিয়নের জন্য কখনো ডাকসু নির্বাচনে আটকে গেছে, সাধারণ শিক্ষার্থীদের জন্য ডাকসু নির্বাচনে আটকে গেছে। তো আমরা যদি বলি যে এই ছাত্রলীগ কখনো ছাত্রলীগের জন্য আটকে গেছে, কখনো ছাত্র দলের জন্য আটকে গেছে, তো আমরা যে এখনো যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, কেউ কখনো বলতে পারবো না ছাত্র ইউনিয়নের জন্য ডাকসু নির্বাচন আটকে গেছে। আমরা বলেছি যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা হোক, সেটা যে ক্রাইটেরিয়া হোক। এবং আমরা এটাও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে আমরা চাই না যে কোনো সিদ্ধান্তের কারণে আইনি জটিলতা তৈরি হোক। তো আমরা বলেছি, আমরা স্বাগত জানিয়েছি, আমরা বলেছি যে মার্চের মধ্যে ডাক সিলেকশনটা করতে হবে। সেটি পরে ভোটার তালিকার উপর নির্ভর করে যে এটা সংশোধিত যে সিন্ডিকেট হয়তো আগামী মঙ্গলবার হবে, সেখানে সর্বসিদ্ধান্ত গ্রহণ হয়ে যাবে। সেটার পরে আমরা আমাদের আপনাদের মতামত আমরা যদি আবার একটু ডক্টর মুস্তাক হোসেনের কাছে আসি। ডাকসু নির্বাচনে এই কথা বলছিলাম, কিন্তু আমরা দেখছি যে সারা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় এবং কলেজ, সেই নির্বাচনগুলো থমকে আছে। এতে করে এই যে নতুন নেতৃত্ব বাংলাদেশে একটা গ্যাপ তৈরি হয়েছে, আপনি কি মনে করেন কিনা এই যে ব্যবসায়ী বা অন্য পেশা থেকে যারা রাজনীতিতে আসছেন, এটাও একটা বড় কারণ এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন না হওয়া? বিভিন্ন আসা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে, একটা কেন্দ্রীয় ভাবেই মনে করা হয় যে এখানে নির্বাচন হলে অন্য জায়গায় হবে। ইতিমধ্যে রাজশাহী থেকে শুরু করে অন্যান্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া তারা শুরু করেছে, আলোচনা শুরু করেছে। তো ছাত্র নির্বাচন কেন হয়নি, নানা রকম বিশ্লেষণ আছে। গভীর কারণ যদি বলি, বাংলাদেশে যে সামরিক শাসন বা তার পরবর্তী 90-এর পরে নির্বাচিত সরকার এসছে, বাংলাদেশের উন্নয়ন মডেল এরকম বিকশিত ছাত্র নেতৃত্বকে তারা সহ্য করতে পারবে কিনা, বা ট্রেড ইউনিয়ন নেতৃত্বকে সহ্য করতে পারবে কিনা, বাংলাদেশের উন্নয়ন মডেলে ছাত্রদের প্রতিবাদী কণ্ঠ, শ্রমিকদের প্রতিবাদী কণ্ঠকে তারা সহ্য করতে পারবে কিনা, নাকি তাদেরকে কিছুদিন বিরতি রেখে তারা দেশটাকে তাদের ভাষায় উন্নয়ন মডেলে এগিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে একটা অনুগত ছাত্র নেতৃত্ব, অনুগত শ্রমিক নেতৃত্ব, সেগুলো অনেক পুরনো বিষয়। আর প্রত্যক্ষ কারণ যদি বলে থাকেন, তো এটা নিটল নন্দী কিছুটা বলেছে যে কি জয় পরাজয় হবে সেই ইকুয়েশন থেকে ছাত্র সংসদ নির্বাচন থমকে আছে, এটা একটা কারণ। আর হচ্ছে এরপরে দেখা গেল যে সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও চিন্তা করলো যে খামাখা ঝামেলা গিয়ে লাভ কি। বিশ্ববিদ্যালয় নির্বাচন যদি হয়, সরকারে যারা ছিলেন তারা মনে করতে পারেন যে অনাহূতভাবে এখানে ক্যাম্পাসে একটা অশান্ত পরিবেশ হবে, কিংবা কে জয়লাভ করে জানি না,
সেখানে একটা নতুন ঝামেলা সৃষ্টি হতে পারে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন দীর্ঘদিন ধরে ডাকসু ছাড়াই তারা চলতে পেরেছে, তারা তাদের কর্তৃত্বে একটা ভাগ বসাতে চাচ্ছে না, এরকম একটা মনোভাব আছে। সবকিছু মিলিয়ে সবার ঊর্ধ্বে উঠে এখন যে নির্বাচনটা হচ্ছে, আমরা যদি একটু আবার সাদ্দামের কাছে যদি আবার একটু ফিরে আসি, খুব সংক্ষেপে যদি আমি আপনাকে বলতে বলি যে এই যে এতদিন ধরে নির্বাচন হয়নি, এর পেছনে কি ছাত্র রাজনীতির যে অবক্ষয় সেটিও দায়ী নয়? আসলে সবাই শুধু ছাত্র সংগঠনগুলোকে দায়ী করছে। ডাকসু নির্বাচন না হওয়ার কারণে ছাত্র নেতাদের সম্পর্কে একটা বিরূপ প্রচারণা চলছে, এটিও আমরা লক্ষ্য করছি। আপনি জানেন যে ডাকসু নির্বাচনের অংশীজন যারা রয়েছে, সিনেট, সিন্ডিকেট, মুস্তাক ভাই যথার্থই বলেছেন যে প্রশাসনিক স্বেচ্ছাচারিতাকে নিশ্চিত করার জন্য অনেক সময় ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতীয় রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করতে চেয়েছে, এবং জাতীয় রাজনৈতিক দলগুলোকে আজকে ডাকসু নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্তে আসতে হবে যে ছাত্র সংগঠনগুলো স্বাধীনভাবে পরিচালিত হবে, ছাত্র অধিকারকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ধারণা, এই বিশ্ববিদ্যালয়ের ধারণাটার উপর ভিত্তি করে ছাত্র রাজনীতির নবায়ন হওয়া উচিত। ওয়াল্ডো এমারসন বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে ব্যাখ্যাটি দিয়েছিলেন সেটি হচ্ছে মননকে একটি উচ্চতর পর্যায়ে উন্নীত করা এবং একজন পণ্ডিত ব্যক্তিকে, চিন্তাশীল ব্যক্তিকে পরিণত করা, এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। ছাত্র রাজনীতিকে আমি মনে করি যে সেই আঙ্গিকে সাজাতে হবে। আজকে যখন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কথা হচ্ছে, ছাত্রদল হয়তো তার লক্ষ্য ভাবছে যে এই নির্বাচন থেকে বিএনপি এবং ছাত্রদল সঞ্জীবনী সুধা লাভ করবে, ছাত্র ইউনিয়ন হয়তো ভাবছে যে বিপ্লবের সূতিকাগারে পরিণত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রফ্রন্ট হয়তো ভাবছে যে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তারা গার্মেন্টস শ্রমিকদের সমস্যার সমাধান করে ফেলবে। কিন্তু আমরা ছাত্রলীগ যেটি ভাবছি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ধারণার নবায়ন করতে হবে, ছাত্র রাজনীতির ধারণার নবায়ন করতে হবে, যেন ছাত্র রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যার সুরা হয়, আবাসন সংকটের সমাধান হয়, আমাদের লাইব্রেরিতে যে সংকটে পড়ি সেটির সমাধান হয়, আমাদের গণপরিবহনের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটির যেন সমাধান হয়। সেই আঙ্গিকে কিন্তু আমরা আজকে ছাত্রদের কথাই ভাবছেন। নন্দী, আপনি আপনার কাছে যদি আসি, যে কথাটা উনি বলছিলেন যে রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণের এক ধরনের হাতিয়ার হয়ে যাওয়া ছাত্র রাজনীতির এই অংশটি, মানে আপনারা কি কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ধারাটি, ঠিক সেটিকেই মৃত করার জন্য, সেটিকে ধ্বংস করার জন্য কিন্তু এই ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার সেটি হরণ করা হয়েছে। সেখানে এক ধরনের মেধাভিত্তিক রাজনীতির বিপরীতে পেশিশক্তি নির্ভর এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি স্থান করে নিয়েছে, এবং সেখানে ছাত্রদের তাদের নেতা নেতৃত্ব পছন্দ করার যে অধিকার সেটিকে খর্ব করা হয়েছে। সাদ্দাম যেটি বললো সেটির সাথে আমরা পুরো একমত যে ছাত্র অধিকার নিশ্চয়ই একাডেমিক পরিবেশ, গ্রন্থাগারের উন্নয়ন, মেয়েদের হল যে 9:30টার মধ্যে বন্ধ করে দেয়, ছেলেদের হল খোলা থাকে, এই যে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করা, বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক উদ্দেশ্যকে তিরোহিত করা, এই বিষয়গুলো যেমন থাকবে। রবীন্দ্রনাথ একটি সংজ্ঞা রয়েছে, সেটি যেটি বলেছে, জেফারসন উল্লেখ করেছে যে রবীন্দ্রনাথ একটি সংজ্ঞা রয়েছে, এক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চর্চা কখনো সমাজ, জাতি, রাষ্ট্র বিবর্জিত নয়। তাহলে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিকটা সেটাও কিন্তু সমাজ এবং জাতি এবং রাষ্ট্রের সাথে সম্পর্কিত। গার্মেন্টস শ্রমিকরা যখন বেতন পায় না, তখন তার সন্তানটি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। সময় খুবই কম, যদি সর্বশেষ ডাক্তার মোস্তাক হোসেনের সাথে সামান্য একটু জানতে চাই যে এই মুহূর্তের ছাত্র রাজনীতি, এই আপনারা দেখছেন আমাদের ছাত্রদেরকে, নতুন নেতৃত্ব কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? কেমন হওয়া উচিত এটা খুব কঠিন প্রশ্ন, বরঞ্চ নতুন নেতৃত্ব বিকশিত হয়ে কি ধরনের কাজ করবে সেটা দেখতে আমরা খুবই আগ্রহ দিকে তাকিয়ে আছি। ছাত্র সংগঠনগুলো ঠিকভাবে কাজ করতে পারেনি বা বিকশিত হতে পারেনি, সেটার কারণ আছে, কিন্তু আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলন বা নিরাপদ সরকার আন্দোলনে একটা নতুন ধরনের আন্দোলন তারা করার চেষ্টা করে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, এই স্কুল পর্যায়ে ছাত্ররা পর্যন্ত তারা নতুন ধরনের প্রচারণা, আন্দোলনের নতুন ধরন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রতিষ্ঠান, এখানে নিশ্চয়ই আমরা নতুনভাবে দেখব। আমি আশাবাদী, আমি মনে করি না যে বহুদিন রাজনৈতিক চর্চা সরাসরি না হওয়ার কারণে ছাত্ররা কিছুই জানে না। এখন এই তথ্য প্রবাহের যুগে আমি মনে করি আমাদের চাইতে বর্তমান প্রজন্মের ছাত্ররা অনেক জিনিস জানে। এখন সেই ইনফরমেশনগুলো, তথ্যগুলো যারা বিশ্লেষণ করে মানুষের জন্য, জাতির জন্য কাজে লাগানো, সেটা নিশ্চয়ই তারা নতুন একটা পথ দেখাতে পারবে। আমি খুবই আশাবাদী। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলেন মেট্রো সেম টু দ্য পয়েন্ট, আমরা আলোচনা করছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। আমরা যেটি জানছিলাম এবং যেটি শুনছিলাম যে সকল রাজনৈতিক দলের, ছাত্র রাজনৈতিক দলের সংগঠনের সদস্যরাই চাইছেন যে ডাকসু নির্বাচনটি হোক, যে কোনো মূল্যে হোক। তার জন্য তারা যে কোনো পরিমাণ ছাড় দিতেও প্রস্তুত আছেন। এর কারণ তারা ফিরিয়ে দিতে চান রাজনীতির, ছাত্র রাজনীতির যারা সাধারণ ছাত্র তাদের ভোটাধিকার, এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে একটি নিয়মতান্ত্রিক পরিবেশ নিয়ে আসার এবং বিশ্ববিদ্যালয়ের যে চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করার। আমরা এই বিষয় নিয়ে আরও অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমাদের সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা দেখছিলেন মেট্রো সেম টু দ্য পয়েন্ট, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।